এবং ওনার বিশেষও এসেছেন শ্রীমতী ইন্দ্রাণী দত্ত, দুজনেই আমাদের ভারত সভার সদস্য এবং সদস্যা, বিশেষও সাংবাদিক, সুবক্তা। তাকে আজকে আমরা স্বাগত জানাচ্ছি। আর স্বাগত জানাচ্ছি আমাদের ভারত সভার সভাপতি মাননীয় অধ্যাপক অনিল কুমার রায় মহাশয়। আর আমরা মঞ্চে পেয়েছি খুব সৌভাগ্যবান, যারা আরজি করে নির্মম হত্যাকাণ্ডের প্রেক্ষিতে 10ই আগস্ট ওই আরজিকর এরিয়ার একটি গাছতলার নিচে 15 জন ডাক্তার একত্রিত হয়ে শপথ নিয়েছিলেন, জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর অভয়া। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। এই নির্মম হত্যাকাণ্ডের যদি প্রতিবাদ আমরা না করতে পারি, তাহলে ভবিষ্যতে আমরা আর কোনোদিনই পারব না। সেই বীর এবং লড়াকু ডাক্তারবাবুরা, যারা এই আন্দোলনের মুখ, যাদের ডাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, শুধু পশ্চিমবঙ্গবাসী নয়, সারা ভারতবর্ষ এবং বিশ্বে বিভিন্ন প্রান্তে এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে, সেই বীর এবং বিপ্লবী ডাক্তারবাবুদের আজকের এই ঐতিহাসিক ফলে আমরা এই প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে স্বাগত, শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের ভবিষ্যৎ আন্দোলন এবং কর্মপন্থা কোন দিকে পরিচালিত হবে সেই অপেক্ষায় ভবিষ্যতে আমরা থাকব এবং তাদের প্রতি আমাদের এই প্রতিবাদী মঞ্চের সমর্থন, সহযোগিতা সব সময়ই থাকবে। আমরা একদিন কলেজ স্ট্রিট থেকে এই ভারত সভা হল পর্যন্ত আমরা মহামিছিল করেছি। সেখানে 150 জনের মতো প্রতিবাদী কণ্ঠ আমাদের সঙ্গে পা মিলিয়েছিলেন। আমাদের প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে সল্লেকে ডাক্তারবাবুদের যে বিভিন্ন আন্দোলন হয়েছে, তাদের সাথে মিছিলে অংশগ্রহণ করেছি। কেউ ব্যক্তিগতভাবে করেছেন, কেউ আবার অন্যান্য সংগঠনের তরফ থেকে গেছেন। আমরাও প্রতিবাদী মঞ্চের তরফ থেকে তাদেরকে সর্বত্রভাবে সমর্থন এবং সহযোগিতা জানিয়েছি। ভবিষ্যতেও আমরা সমর্থন এবং সহযোগিতা জানাব। যাই হোক, আজকে আমি বিশেষ কিছু বলবো না এবং আমাদের মঞ্চে আরও আছেন বিভিন্ন সংগঠনের যারা কর্মকর্তা, তাদেরকেও আমরা ভারত সভার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আর আপনারা সামনে যারা আছেন বিভিন্ন সমাজসেবী, সাহিত্যসেবী সংগঠনের বিভিন্ন প্রতিনিধিবৃন্দ, তাদেরকেও আমরা এই প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি যে আপনারা মিলিত হয়ে শেষ পর্যন্ত থাকবেন, বক্তব্য রাখবেন, আমাদের একটা সিদ্ধান্ত গ্রহণ করতে সুবিধা করবেন। আন্দোলনের একটা প্রথম পর্যায় শেষ হয়ে গেছে, কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়নি। যতদিন না পর্যন্ত অপরাধীরা সাজা পাচ্ছে, অপরাধীরা অভয়ার অপরাধীরা যতদিন পর্যন্ত ধরা পড়ছে এবং তারা শাস্তি হচ্ছে এবং এই হত্যাকাণ্ডের পিছনে যারা ষড়যন্ত্রকারী তারা যতক্ষণ না পর্যন্ত শাস্তি পাচ্ছে, ততক্ষণ আশা করি এই আন্দোলন চলতে থাকবে। আমরা সহযোগিতা করবো সর্বত্রভাবে। এই কথা বলে ডাক্তারবাবুদের এই প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে স্বাগত, অভিনন্দন জানিয়ে এবং সকলকে আপনাদের শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে শেষ করছি। নমস্কার। নমস্কার। আমরা সকলেই জানি যে 9ই আগস্ট কি হয়েছিল না হয়েছিল। ভয়ার নামটা দেওয়া হয়েছিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে ডক্টর তাপস ফ্রান্সিস বিশ্বাস। কিন্তু আমি 19 জানাবো তাদের, যাদের শিরদাঁড়াটা বিক্রি নেই, যারা দেখিয়ে দিয়েছে যে কি হয় প্রতিবাদ, কাকে বলে প্রতিবাদ। আমি একটু চাইবো যদি আপনারা একটু 1 মিনিট না হলো 30 সেকেন্ডের জন্য একটা স্ট্যান্ডিং ওভেশন ওদের দিন। ওরা জুনিয়র ডাক্তার নয়, ওরা আমাদের কলিগ। প্লিজ একটা স্ট্যান্ডিং ওভেশন।
কথা বলতে আমি ভালো নেই, ওরাও ভালো নেই, এবং আমি বলতে পারি আপনারাও কেউ ভালো নেই। সত্যি কথা, এরকম আরজিকর মেডিকেল কলেজ এবং হসপিটালে যেরকম হবে, কেন হবে? ভাই, প্রিন্সিপালের কি এটা দায় পড়ে না যে তার একটা মেয়ে, কোন একটা মেয়ে নিজের কন্যা সমতুল্য, তার সাথে যখন এটা হলো, তোমারই আগে ফোন করা জানা উচিত ছিল কি হয়েছে না হয়েছে। এই ঘৃণনীয় কাজটা তোমার কি করে সাহস হয় বন্দুক ভোট এটাকে ধামা দেওয়ার? এবং পুলিশ, সত্যি কথা বলতে স্যার এখানে আছেন, আমার দুই দাদু ছিলেন, ঠিক আছে, আজকে যদি আমার সেই দুটো বেঁচে থাকতো তারাও তাদের কথা মনে হয় হেপ হয়ে যেত। আবার তার মধ্যে কিন্তু কিছু পুলিশও আছেন যাদের কিন্তু শিরটা এখনো সোজা আছে, তারা কিন্তু যখন এখন লাল লাইটে গেছিল তখন ওদের কিছুও কিন্তু সাহায্য করেছে। আমার একটাই কথা বলা, যে যতক্ষণ সুবিচার না হচ্ছে এই আন্দোলন কিন্তু তীব্র থেকে আরো তীব্রতম হতে যাবে। এবং আমি জানি আগামী দিনে, আগামীকাল আরো আন্দোলন যত জোরদার হবে, সাধারণ মানুষ আরো তত এগিয়ে আসবে। আমি এইটুকু বলেই আমার বক্তব্য শেষ করলাম, কারণ আজকে আমার ফ্লোর নয়, আজকে ওদের ফ্লোর, আমার কলিগদের ফ্লোর। ওরা জুনিয়র ডাক্তার নয়, আমি সব জায়গায় একটা কথা বলি, ওরা আমার কলিগ নয়। ধন্যবাদ। কথার রেস্টে নেই, আমি সবাইকে বলছি একটু আমরা 1 মিনিট নীরবতা পালন করব, তারপর সেই জুনিয়র ডক্টরস ফোরাম থেকে ডক্টর বিপ্রেশ চক্রবর্তীর কথা শুরু করব। ঠিক আছে, ডক্টর বিপ্রেশ চক্রবর্তীকে এখানে ডাকছি। নমস্কার সবাইকে। আজকে যে ঐতিহাসিক জায়গায় আমরা জড়ো হয়েছি, সেই সত্যিক্ষণটাও ঐতিহাসিক। আমাদের বয়স হয়তো খুব বেশি নয়, কেউ 20 শেষের দিকে, কেউ জাস্ট 30-এ পা দিয়েছে, কেউ 24, কেউ 25। কিন্তু আমি বিগত 1 মাস থেকে বা বিগত কয়েক সপ্তাহ থেকে আমার অনেক গুরুজনদের থেকে যেটা শুনেছি, ওনারা প্রত্যেকেই বলছে, কেউ হয়তো 70 বছর বয়স, কারো হয়তো 80 বছর বয়স, যে বাবা আমরা এরকম জনজাগরণ কখনো দেখিনি। সবাই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের কথা মনে করেছে, আমরা দেখিনি, আমরা শুনেছি, বইয়ে পড়েছি। আজ এই ঘরে দাঁড়িয়ে থেকে, হলে দাঁড়িয়ে থেকে আমার সেই কথাটাই আবার মনে হচ্ছে। এটা হয়তো আরো একটা স্বাধীনতা আন্দোলন। আগে ছিল ব্রিটিশের শাসন থেকে মুক্তির আন্দোলন, আজকে আমাদের নিজের ভয়ের হাত থেকে মুক্তির আন্দোলন, আজকে আমাদের এই দুর্নীতির হাত থেকে মুক্তির আন্দোলন, আজকে অন্যায়ের হাত থেকে মুক্তির আন্দোলন। শুরু হয়েছিল আমাদের আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের সেমিনার রুমে। আমাদেরই এক বন্ধু, আমাদেরই এক বোন, আমাদেরই এক দিদির মৃত্যু দিয়ে। সেই মৃত্যুটা প্রথমে হয়তো সবাই ভেবেছিল ডাক্তারি সমাজের মধ্যে ঘটে যায় একটি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু আস্তে আস্তে সবাই বুঝতে শুরু করলে সেই ঘটনা এতটাই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে অনেকগুলো প্রশ্ন লুকিয়ে আছে, যার উত্তরগুলো জানা বাকি। দিন এগোতে থাকলো, সপ্তাহে এগোতে থাকলো, সবাই বুঝতে শুরু করলো এটি একটি বৃহত্তর ষড়যন্ত্র, বৃহত্তর এটি ঘুরে ধরা সমাজের ফলস্বরূপ ঘটে যাওয়া একটি ঘটনা। আজ যে আন্দোলন আমরা শুরু করেছি, সেটা যে জনজাগরণ, জন আন্দোলনের রূপ নিয়েছে, তার কারণ প্রত্যেকে তার নিজের নিজের বাড়িতে, তার নিজের নিজের পাড়ায়, তার নিজের নিজের এলাকাতে এমন এমন কিছু অন্যায় অবিচারের ভিকটিম হয়েছে, যেগুলো তারা বলতে চেয়েছে, বলতে পারেনি বা বলতে চাইলেও তাদের গলাগুলো দাবিয়ে দেওয়া হয়েছে। আজকে সেই অনেকগুলো নির্বাক মুখে
ভয়েস হয়ে আমরা দাঁড়িয়ে উঠেছে, আমাদের মেরুদণ্ড দাঁড়িয়ে উঠেছে, যে মেরুদণ্ড গোটা বাংলার মেরুদণ্ডকে জাগিয়ে দিয়েছে। এই সত্যিক্ষণে দাঁড়িয়ে থেকে এই আন্দোলন যদি বলতে থাকে সাফল্য কোথায়, আমি বলবো সব থেকে বড় সাফল্য এটাই, এটা বাঙালিকে জাগিয়েছে, এটা বাংলাকে জাগিয়েছে। সেই ঘুমন্ত বাঙালি যে স্বাধীনতা আন্দোলনের সব থেকে বড় ভূমিকা নিয়েছিল, সেই বাঙালি আবার উঠে দাঁড়িয়েছে এই সুভাষ বোসের মাটিতে, এই সুরেন্দ্রনাথ ব্যানার্জির মাটিতে, এই রবীন্দ্রনাথের মাটি আবার উঠে দাঁড়িয়েছে। তো আমরা গোটা দেশকে গোটা বিশ্বকে আবার দেখিয়ে দিয়েছি আমরা ঘুমিয়ে থাকলেও আমরা পড়ে যাইনি। আমরা সিপিআর দিলে আবার গোটা বাংলা জেগে উঠেছে। আজকে অনেক 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 প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে চারদিকে, কেন মেয়েটির সাথে এরকম হলো, কি হলো, তারপরে ডাক্তার আন্দোলন করছে, বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে উৎসাহ ছড়ানোর চেষ্টা হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে। আমি কিছু সামাজিক এবং আমাদের হাসপাতালে অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড কিছু প্রশ্ন সবার কাছে বলতে চাই, যে কেন জনসাধারণের এই আন্দোলনের সাথে যুক্ত হওয়া দরকার এই পার্টিকুলার ইস্যুতে। আজকে আপনারা প্রত্যেকে, আমি নিজে আর্টসগড় মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছি 2019 সালে, তারপরে আমি পিজি হসপিটালে এমডি, বর্তমানে ডিএম করছি। তো এই আমরা যে মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন যে এত এত প্রশ্ন তুলছি, তার বেসিক জায়গাটা কোথায় আপনারা হয়তো শুনেছেন বা জেনে থাকবেন। একটা হাসপাতালের মধ্যে সবার প্রথম দুটো প্রশ্ন আপনাদের সবার মনে হওয়া উচিত, যদি একজন অন ডিউটি ডাক্তারের সুরক্ষা না থাকে তাহলে রোগীদের সুরক্ষা কোথায়, কেউ জানে না। আমরা তো সোকাট বলতে গেলে প্রিভিলেজ সোসাইটির অংশ, সেই প্রিভিলেজ সোসাইটির অংশ হিসেবে একটা হাসপাতালের অন ডিউটি অবস্থা যদি তার সুরক্ষা না থাকে, সেই হাসপাতাল অন্য এরকম হাসপাতালে কলকাতার বুকে যদি সুরক্ষা না থাকে, আপনি ভেবে দেখুন এই গ্রামে গঞ্জে মফস্বল শহরের হাসপাতালগুলোতে রোগীদের সুরক্ষা কোথায়, ডাক্তারদের সুরক্ষা কোথায়। যে কোনো মুহূর্তে আপনাকে পিছিয়ে যেতে পারে, কেউ ফোন করে দিতে পারে। দ্বিতীয় প্রশ্ন মাথায় উঠছে, বিভিন্ন দুষ্টচক্র চলছে। আপনি যে হাসপাতালে ভর্তি হচ্ছে, আপনাকে যে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, যে ওষুধ দেওয়া হচ্ছে, আপনার চিকিৎসা চলছে, সেটা আদৌ ঠিকঠাক কোয়ালিটি, সঠিক গুণমানের ওষুধ আপনি পাচ্ছেন তো, আপনি আদৌ তাদের সুস্থ হবেন তো, তাহলে সেখানে পাবলিক ইন্টারেস্ট অবশ্যই থাকা উচিত। আরও যেটা ভয়ের প্রশ্ন বিগত 2-3 বছর থেকে উঠে আসছে, এবং আমরা কিছুটা নিজেরা দেখেছি, এবং এখন গোটা বাংলা গোটা দেশ জেনে গেছে, এই বিভিন্ন পরীক্ষা চক্র চলছে, যেখানে ভয় পাইয়ে পয়সা দিয়ে যে তোমাকে পাশ করিয়ে দেওয়া হবে। যে ছেলেটা ভালো পড়াশোনা করে যে আমাদের ডাক্তারিতে 75% মার্কস পেলে অনার্স মার্কস পাওয়া হয়, মানে ধরে নিন সেটা গোল্ড মেডেলের কাছাকাছি একটা ব্যাপার। যে ছেলেটা পড়াশোনা করে ডিজার্ভ করছে সেই মার্কসটা, তাকে বলা হচ্ছে তুই আমাদের সঙ্গে না থাকি তুই ফেল করে যাবে। যেই ছেলেগুলো সারা বছর পড়াশোনা করলো না, পড়াশোনা ধারে বসে যায় না, ডাক্তারি বিদ্যার দূর দূরতে তাদের কোনো সম্পর্ক নেই, তারা কি করছে এই নির্দিষ্ট অংশের কাছাকাছি থাকার কারণে বা কিছু পয়সা দিয়ে কিছু পাইয়ে দেওয়ার রাজনীতির পাঠ হওয়ার জন্যই তারা সেই জায়গাগুলোতে ভালো ভালো মার্কস দিয়ে পাস করে যাচ্ছে। তো পরবর্তীকালে জেনে রাখুন, এই মার্কসগুলো তাদের বেশি থাকার কারণেই কোনো কোনো বড় হাসপাতালে বড় বড় পোস্টিংতে এরাই বসে থাকবে, এবং আপনি জানেন না সেই মানুষগুলো কারা, যাদের কাছে আপনি দেখাতে যাবেন আজকে 10 বছর 15 বছর বাদে। এবং আপনার জনস্বাস্থ্য একটা বড় রকম প্রশ্নচিহ্নের মুখে উঠে যাচ্ছে, যে আপনি কার দ্বারা ভিক্টিমাইজ হবেন। আপনার প্রাণ এদের হাতে পড়ে আছে, প্রাণ সংশয়ের 100% চান্স রয়েছে। তাই জনগণকে এই প্রশ্নগুলো ভালো করে বোঝা উচিত। আমরা লড়ছি জাস্টিসের জন্য, আমরা লড়ছি যাতে আমাদের কোনো অভয়ের বিচার পায়, কিন্তু এই অবিচারের সাথে সাথে কেন এই হত্যা হলো, তার পেছনে এতগুলো যে ঘটনা ঘুরে যাচ্ছে, প্রতিটা পয়েন্ট ইম্পর্টেন্ট। এই গোড়াতে আমরা ডাক্তারিতে চিকিৎসা যখন আমরা করি, বিভিন্নভাবে চিকিৎসা করি। ধরুন আপনার জ্বর হয়েছে বা আপনার মাথা ব্যথা হয়েছে, প্রথমে আমরা চেষ্টা করি সেই জ্বর এবং মাথা ব্যথাকে কম করার জন্য একটা প্যারাসিটামল ওষুধ দিয়ে। এটা হচ্ছে সিম্পটোম্যাটিক ট্রিটমেন্ট। আজকে অভয়ার যে বিচার চলছে সুপ্রিম কোর্টে বা সিবিআইতে, সেটা দিয়ে সিম্পটোম্যাটিক ট্রিটমেন্টটা করা যাবে, যে যারা কোনটা করেছে। তারপরে আসে জ্বর এবং মাথা ব্যথাটা কেন হলো, আপনার কি টাইফয়েড হয়েছে, আপনার কি ডেঙ্গু হয়েছে, আপনার কি ম্যালেরিয়া হয়েছে, মানে রোগটাকে ধরতে হবে, রোগটাকে গোড়ার থেকে নির্মূল করতে হবে। আমরা যদি সিম্পটোম্যাটিক ট্রিটমেন্ট করে থেমে যাই, ধরে নিই যে আমরা এই তো সন্তুষ্ট হয়ে গেছি, জ্বর তো কমে গেছে, মাথা ব্যথাটা চলে গেছে, মানে আমরা ভুল করছি। আমরা রোগটা না জেনে, আমাদের শক্তি সম্পর্কে ডিটেলসে না জেনে না বুঝেই আমরা একটা আন্তর্জাতিক ট্রিটমেন্ট করে দিয়েছি। তাতে সাময়িক রিলিফ হতে পারে, সাময়িক একটা স্বস্তি বা খুশি আসতে পারে, কিন্তু গোড়ার জিনিসটা তখনই থেকে যাবে। এই আগাছাগুলোকে গোড়ার থেকে কাটতে হবে, শুধু ডালপালা কাটলে হবে না। সেই জন্য আমাদের এই আন্দোলন একটি অত্যন্ত এই মুহূর্তে ক্রুশাল পয়েন্টে দাঁড়িয়ে আছে। অনেকেই বলছে এই তোমাদের তো একে সরানো হবে, ওকে সরানো হবে। প্রশ্নটা হচ্ছে আমরা কি দাবি করেছিলাম এবং কি দেওয়া হলো।
সেই যে মানুষগুলো ডিরেক্টলি বা ইনডিরেক্টলি এই এভিডেন্স ট্যাম্পারিংয়ে তাদের নাম উঠে এলো, যারা সঠিক সময় সঠিক পদক্ষেপ নিল না, একটা ঘটনা ঘটে গেল এফআইআর হলো রাত 12:30টার সময়, এবং সেই ক্রাইম সিন, অ্যালেজ ক্রাইম সিন, যেখানে দেখা যায় আদৌ সেখানে হয়েছে কিনা আমাদের মনে একটা প্রশ্নচিহ্ন আছে। হতেই পারে অন্য ঘটনা হয়েছে, বডি সেখানে নাম করা হয়েছে, যাই হয়ে যাবে সেই ঘরের মধ্যে কাতারে কাতারে লোক ঢুকে যাচ্ছে, অ্যাজ ওটা মাছ বাজার। তাহলে সেই ক্রাইম সিনের স্যাংটিটি কারা মেনটেন করলো, বা অ্যাক্টিভলি কেউ সেটাকে নষ্ট করার চেষ্টা করলো কিনা, সেই ক্রাইম সিনের পাশে দরজা দেওয়াল ভেঙে দেওয়া হলো। একটা খুব যে এইসব ব্যাপারে খুব একটা সচেতন নাই, সেই মানুষটাও বুঝতে পারবে যে কিছু একটা গন্ডগোল তো আছে। এই ফেলুদার ভাষায় বলতে গেলে খটকা লাগছে না তোপসে, খটকা লাগছে, লাগছে জন্যই আমরা আন্দোলনটা করছি, লাগছে জন্যই গোটা বাংলা পথে নেমে দাঁড়িয়ে আছে। কারণ গোটা বাংলা এটা জবাব চায়, এখনো এর দিকে আমরা সবাই তাকিয়ে আছি। তার আরও সাথে আমাদের আন্দোলনকে উৎসাহ কালিমালিপ্ত করার জন্য বিভিন্ন কথা বলা হচ্ছে, যে ৩০ জন রোগী মারা গেছে আমাদের এই আন্দোলনের কারণে। প্রথম কথা হচ্ছে এই ডেটার কোনো ক্রেডিবিলিটি নেই। একটি সংবাদপত্র তার কিছু ডেটাকে কোট করে সুপ্রিম কোর্টে পেশ করা হচ্ছে বলে বুঝে দেবো, মানে আমি তো চাইলে আজকে বলে দিতে পারি যে এই ডেটা দিয়ে বলে দিলাম, মানে সুপ্রিম কোর্টে গিয়ে কেউ যদি একটা রাজ্য সরকারের তাকে রিপ্রেজেন্ট করছে, সে একটা নষ্ট চলতি একটা বাংলা খবরের কাগজে যেটাকে কোট করছে, মানে আমার তো যথেষ্ট অনেকেরই প্রশ্ন চিহ্ন আসছে। সেকেন্ড কথা, যে ডেটাগুলো দেওয়া হলো 29 জনের মধ্যে, তার মধ্যে অন্তত 6 থেকে 7টি হাসপাতালে কোনো জুনিয়র ডাক্তার পোস্টেডই নেই। বিভিন্ন সাব ডিভিশনাল হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, যেখানে কোনো নন টিচিং হসপিটাল, মানে এখানে ডাক্তারি বিদ্যা পড়ানো হয় না। তৃতীয় প্রশ্ন, ধরেও নিচ্ছি ওরা ঠিক টাকায় দিয়েছে এবং প্রতিটা মেডিকেল কলেজ হাসপাতাল, তাহলে আমার যে প্রশ্নটা আসছে, এই যে 7,000-এর কিছু বেশি জুনিয়র ডাক্তার রয়েছে এবং পশ্চিমবঙ্গে নতুন খোলা মেডিকেল কলেজ 15টি, টোটাল 26টা মেডিকেল কলেজের মধ্যে, তার মানে এখান থেকে এখনো কোনো ব্যাচ পাসই করেনি, মানে কোনো এখানে ইন্টার্ন নেই, হাউস স্টাফ নেই, এমডিএমএস তো দূরের কথা, পড়ানো হয় না। তো এই যে 7,000 জুনিয়র ডাক্তারকে সামনে ঠেলে দেওয়া দেখানো হচ্ছে যে এরা আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার মূল কাণ্ডারি, এদের ওপর ভরসা করে আমরা স্বাস্থ্য ব্যবস্থা চালাচ্ছি। এটা শুনে প্রথমে আমাদের খুব গর্ববোধ হলো যে এত বড় একটা রাজ্য আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, আমাদের হাত, আমাদের বিদ্যাপীঠের উপর ভরসা করছে, অত্যন্ত গর্বের বিষয়, খুব ভালো লাগলো। দ্বিতীয়ত যেটা পয়েন্টটা মাথায় এলো, খুব কষ্ট হলো, তাদের কথা হবে পশ্চিমবঙ্গের জনসাধারণের কথা ভেবে। একটা এত কোটি কোটি জনসংখ্যার একটা রাজ্য, তাদের স্বাস্থ্য ব্যবস্থা চলছে এই 7,000 জুনিয়র ডাক্তারদের উপরে। জুনিয়র ডাক্তার মানে কারা? আমরা পড়াশোনা করতে এসেছি, মানে আমি এই মুহূর্তে বিএ পাঠরত স্টুডেন্ট এসএসকেএম হাসপাতালে, আমি পড়বো, আমি শিখবো আমার স্যারদের থেকে, ম্যাডামদের থেকে, সেটা পাশ করার পরে সেই বিদ্যাকে কাজে রেখে আমি রোগীর চিকিৎসা করবো। মানে ভেবে দেখুন, সরকার চাইছে একটা এত কম সংখ্যায় ডাক্তারদের উপরে পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে তাদের কাঁধে চাপিয়ে দিয়ে এই ছাত্রগুলোর ওপর দিয়ে স্বাস্থ্য ব্যবস্থা চালাতে হবে। মানে যারা যুক্তিগুলো দিচ্ছে তারা বুঝতে পারছে না, তারা ওই ফুটবলের ভাষায় সেম সাইড গোল দিচ্ছে। কেন? তারা হয়তো সরকারকে ডিফেন্ড করতে যাচ্ছে, কিন্তু বুঝতে পারছে না এই 7,000 ডাক্তারদের উপরে স্বাস্থ্য ব্যবস্থা চলছে। প্রথম কথা, এই স্টেটমেন্টটা দিয়ে তারা বোঝা যাচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা কি বেহাল। কারণ আমরা কোনোভাবে এই সিস্টেমটাকে হয়তো ঢেকে রেখেছি আমাদের একটা পরিশ্রম দিয়ে, আমাদের মেধা দিয়ে। এই যখনই আমরা সরে যাচ্ছি, ভেতরে দেখা যাচ্ছে কি কোনো একটা আস্ত মানুষ নেই, একটা কঙ্কালসার চেহারা পড়ে আছে, যে কঙ্কালসার চেহারা দিয়ে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা চলছে। এবং আরও অনেক কথা উঠে আসছে যে কেন এই ডাক্তাররা ছিল না জন্য অমুক একে ওখান থেকে পাঠানো হয়েছিল, এই চিকিৎসা পায়নি, ও চিকিৎসা পায়নি। ঠিক আছে, বুঝলাম, মানলাম, আপনারা কি ব্যবস্থা নিয়েছেন তার এগেনস্টে? আপনারা কি কোনো আর্জিকর মেডিকেল কলেজে একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনাকে আপনার পলিটিসাইজ করে নিজেদের স্বার্থে চালানোর জন্য বারবার খবরে দেখিয়ে যাচ্ছে? আপনাদের যদি সত্যি করে ঘটনাটি দুর্ভাগ্যজনক হওয়া উচিত না, আমাদের দায়ভার রয়েছে, আপনারা কি কোনো কেস করেছেন, কোনো তদন্ত কমিটি গঠন করেছেন? উত্তর হচ্ছে না, করেনি, আজকে দিন অব্দিও করেনি। তৃতীয় কথা, আজকে আমি উত্তর বাংলার একটি প্রত্যন্ত এলাকার ছেলে, আজকে যদি আমার বাড়ির কাছে কোনো একটি ছেলে বা মেয়ে তার কোনো অ্যাক্সিডেন্ট হয়, সে কি তাকিয়ে থাকবে 15 ঘন্টা ধরে কলকাতার পিজি হাসপাতালে বেডের অপেক্ষায়? না, একটি আদর্শ সমাজে, আদর্শ শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থায় এটা কখনোই হওয়া উচিত না। যে কোনো অ্যাক্সিডেন্ট কেসে সব থেকে ইম্পর্টেন্ট টাইম। আপনি অপেক্ষা করে যাবেন যে আপনি উত্তরবঙ্গের একটা গ্রামে আপনার হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হলো এবং আপনি তারপরে চাইছেন যে আপনাকে কলকাতার পিজি হাসপাতালে আসতে হবে, তার মানে কি গোটা
রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বড্ড বেশি একটি দুটি বা তিনটি মেডিকেল কলেজ হাসপাতাল নির্ভিত্তিক হয়ে পড়ছে। এটা কিন্তু খুব একটা ভালো দৃশ্য নয়। আমি মানছি, আমি পিজি হাসপাতালে কাজ করি, গোটা দেশের মধ্যে অন্যতম সেরা পিজি হাসপাতাল পরিকাঠামোগত দিক থেকে, চিকিৎসাগত দিক থেকে। কিন্তু শুধু পিজি হাসপাতালে কেন হবে, কেন সবাইকে এই জায়গাগুলোতেই আসতে হবে? এই প্রশ্ন চিহ্নগুলো যারা এই ডিফেন্স যুক্তিগুলো দিচ্ছে তারাই তুলছে। তো আলোচনা চলতে থাকবে, যুক্তি আসতে থাকবে, যুক্তির পর পাল্টা যুক্তি আসবে। এসবের মাঝখানে আমরা যেটা ভুলে যাবো না, আমাদের যেটা মেইন দাবি, যে কারণে আমরা পথে নেমেছি, আমাদের বোনের বিচারের দাবি, ন্যায় বিচারের দাবি। এবং আমরা যে প্রশ্নগুলোকে, গোটা সমাজ যে প্রশ্নগুলোকে সঠিক জায়গায় তুলে দিতে পারছে তার প্রমাণস্বরূপ দেখছি আমরা একের পর এক অ্যারেস্ট হচ্ছে, একের পর এক কর্তা ব্যক্তির নাম উঠে আসছে। তারা বিভিন্নভাবে এই খুনের সাথে বিভিন্নভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, এভিডেন্স ট্যাম্পারিংয়ের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, বা এই বিশাল আকার একটা দুর্নীতির সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। আমি চাইবো এই যে আন্দোলন, এই যে আওয়াজ তোলা, শুধুমাত্র ডাক্তারি সেক্টরের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, সেটা প্রতিটি সেক্টরে যেন ছড়িয়ে পড়ে। কারণ স্বাধীনতা আন্দোলনে 1946 সালে আমরা দেখেছি নেতাজি আজাদ বাহিনী যখন ভারতবর্ষকে মুক্ত করার জন্য প্রতিরোধ তুলে ধরছে, আস্তে আস্তে সেই বিপ্লব, সেই আগুন ধীরে ধীরে বিদ্রোহ, বিভিন্ন বিদ্রোহ হয়ে চারদিকে ছড়িয়ে পড়েছে এবং আস্তে আস্তে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। তাই প্রতিটা সেক্টরে আপনারা যারা যেখানে আছেন, আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন, অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করুন, যাতে করে এই আগুনগুলো, যে আগুনগুলো তুলে বারবার করে আপনাদের ভয়েসকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই আগুনগুলো যেন একদিন ভেঙে যায় এবং বোঝে বাঙালি এখনো মেরুদণ্ডটা কি করে সোজা রেখে, মাথা কি করে উঁচু সোজা করে প্রতিবাদ করতে জানে। প্রতিবাদ যে বলেনি সেটা আমরা আবার মনে করিয়ে দেব। আমাদের এই লড়াই আজকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে, কিন্তু এটাকে আমাদের আরো চালিয়ে যেতে হবে। তাহলেই এই লড়াই প্রকৃত সার্থকতা পাবে, প্রকৃত তার যে অ্যাচিভমেন্ট সেগুলোকে অ্যাচিভ করবে। আমি আশাবাদী সেরকম আমরা করতে পারবো, নিচে নিচে জায়গায় করবো। এই যে ওই হিন্দি ভাষায় বলতে গেলে জোশ, এই যে উত্তম, এটাকে আমাদের চালিয়ে যেতে হবে, এটাকে হারালে চলবে না। এবং আমি অত্যন্ত খুব গর্ববোধ হচ্ছে, কারণ আমার সামনে যারা বসে আছে তাদের মেজরিটি অংশ আমাদের কাছে আমাদের গুরুজন, তারা আজকে আমাদের সামনে বসে আছে। আমরা বলছি এটা অত্যন্ত গর্বের এবং আমার খুব 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 রোমহর্ষক লাগছে। এই হলে এই জায়গায় বসে আছে, আপনাদের সবাইকে দেখছি, কথাগুলো বলতে পারছি। এর থেকে ভালো হয়তো আর কিছু হয় না, এর থেকে পবিত্র হয়তো আর কিছু হয় না। আশা করবো আমরা সবাই একসাথে থাকবো, এই লড়াই লড়বো এবং আমরা এই লড়াই থেকে নিজেদের বিজয় ছিনিয়ে নিয়ে আসবো। We want justice. We want justice. We want justice. Thank you so much. মঞ্চে উপবিষ্ট নাগরিকবৃন্দ এবং যারা অডিয়েন্স আছেন, প্রত্যেকেই তাদের নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত এবং তারা এই প্রেস্টিজিয়াস একটা জায়গায় আমাকে বলা হচ্ছে, আমি খুবই গর্বিত ফিল করছি। তো সবাইকে আমার প্রণাম জানিয়ে, আমার সশ্রদ্ধ ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তৃতা শুরু করছি। প্রথমত, যারা মেডিকেল সিস্টেমটার সঙ্গে সরাসরিভাবে যুক্ত নন, তাদের কয়েকটি কথা জানা দরকার। প্রথমত, অভয়ার মৃত্যু তো আমাদের সকলকে নাড়িয়ে দিয়ে গেছে, আমাদের সকলকে জাগিয়ে তুলেছে। আমাদের মধ্যেকার সুপ্ত যে চেতনা ভাবটা ছিল, সেই চেতনা ভাবটাকে উদ্বুদ্ধ করেছে, যে আমাদের ঘর থেকে বের করে রাস্তায় এনেছে, যে শাসকের চোখে চোখ রেখে কথা বলতে শিখিয়েছে। কিন্তু এই জাগ্রত বোধ আমাদের ভিতরে ছিল, কিন্তু সেই জাগ্রত বোধকে জাগিয়ে তুলছে তার ব্যাকগ্রাউন্ডটা কি, কোন পজিশন থেকে আমাদের এই আন্দোলন শুরু হলো, সেটা একবার জানা দরকার। প্রথমত, অভয়ের মৃত্যু দিয়ে শুরু করা যাক। মৃত্যু হয়েছে একটা খুব ভিন্নভাবে মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, মৃত্যুটাকে চাপা দেওয়ার জন্য প্রিন্সিপাল থেকে শুরু করে মুখ্যমন্ত্রী প্রত্যেকটা লেভেলে প্রচেষ্টা হয়েছে যাতে মৃত্যুটাকে চাপা দেওয়া হয়। প্রথমে আত্মহত্যা বলে চালানো থেকে শুরু করা, তদন্ত, বিভিন্ন লিডসকে প্রমাণ লোপাট করা, এবং প্রত্যেকটা জায়গায় সংগঠিতভাবে এই অপরাধ তৈরি করা হয়েছে, যাতে কেউ এই মৃত্যুটা নিয়ে বেশি ধামাচাপা দেওয়া যায় এবং এই মৃত্যুটা নিয়ে বেশি দূর যাতে জল না করায়। তো কি লুকানোর জন্য, কি এমন ছিল, কি এমন সিস্টেমের মধ্যে ছিল যাকে লুকানোর জন্য এত প্রচেষ্টা প্রতিটা লেভেল থেকে, সেটা
সেটা ডাক্তারদের মধ্যে থেকেই হোক এবং সেটা অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকেই হোক। আমাদের নিজেদের কয়েকটা আমাদের যারা ডাক্তার বন্ধুরা আছে যাদের ডাক্তার বন্ধুরা আছে তারা সকলেই এটা স্বীকার করবেন যে বেশ কয়েক বছর ধরেই এখন একটা চলে আসছে আমাদের মেডিকেল সিস্টেমে, শুধু সেটা রোগী পরিষেবাতেই হোক কিংবা সেটা মেডিকেল এডুকেশনই হোক। একজন সিনিয়র যে একজন ডক্টর কাজ করছেন হসপিটালে, তিনি থ্রেট পাচ্ছেন যে আপনি এই কাজটি করবেন না, এটা সরকার বিরোধী কাজ, সুতরাং এই কাজটা আপনি করতে পারেন না, এই কথা বলতে পারেন না। এই কথা বললে আপনাকে বাড়ি থেকে বেরোতে দেবো না, আপনার ছেলে বা মেয়ের ক্ষতি করবো আমরা। এটা কি একটা সভ্য সমাজে কোনোভাবে কাম্য? কখনো নয়। আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে বলছি, যখন আমাদের এক জুনিয়র স্টুডেন্ট সে আমাদের হসপিটালে এসেছে আমাদের কার্ডিওলজি ডিপার্টমেন্টে ইকো করানোর জন্য, মুমূর্ষু পেশেন্ট ছেড়ে যখন তার নিজের পেশেন্টকে যখন দেখা হয়নি, তখন সে হুমকি দিয়েছে তুমি কিভাবে পাস করে বলে আমরা দেখে নেবো। আমরা কি এই সমাজের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে একজন জুনিয়র তার সব একটা বিনা কারণে একটা সিনিয়রকে হুমকি দিয়ে যাচ্ছে যে তুমি কিভাবে পরীক্ষা পাস করে দেখে আসবো? আমরা কি তার দয়াতে পরীক্ষা এমডিএমএস করতে ঢুকেছি, নাকি কোনো রাজনৈতিক দলের দয়াতে এমডিএমএস করতে ঢুকেছি? আমরা সর্বভারতীয় পরীক্ষায় সুযোগ পেয়ে তবেই এই প্রতিষ্ঠানে চান্স পেয়েছি। সুতরাং আমরা এই থ্রেড কাজ আমরা ডিজাইন করি না। তৃতীয়ত, গোটা সিস্টেমকে কলুষিত করে এমন একটা সিচুয়েশন তৈরি করা হচ্ছে যেখানে একটা শ্রেণীর ডাক্তার তৈরি হচ্ছে যারা অ্যাকচুয়ালি ডাক্তার নয়। তাদেরকে টকাটকিতে মদত দেওয়া হচ্ছে, তাদেরকে বলে দেওয়া হচ্ছে তোমাদের প্রশ্নপত্র তুমি আমাকে 15 লাখ টাকা দাও, আমি তোমাকে প্রশ্নপত্র দিয়ে দেবো। এইভাবে একটা গোটা শ্রেণী, একটা গোটা জেনারেশন অফ ডক্টরসকে খোঁড়া করে দেওয়া হচ্ছে, যাতে সাধারণ মানুষ সেই ডাক্তারদেরকে আঙুল তুলতে পারে যে না, এই ডাক্তাররা অসৎ। এবং যারা আগে ঠুকে পাস করছে বা প্রশ্নপত্র কিনে পাস করছে, তারা ভবিষ্যতে গিয়ে অবশ্যই অসৎ ডাক্তার তৈরি হবে এবং সেই ডাক্তার সমগ্র ডাক্তার সমাজকে কলুষিত করবে। এবং এটাই এই অ্যাডমিনিস্ট্রেশন চায় যে একটা গুণধরা সমাজ তৈরি হোক। প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেশনের প্রত্যেকটা লেভেলকে গুণ ধরিয়ে এখন সে ডাক্তার সমাজের দিকে ঝুঁকে পড়েছে যে এই সমাজটাকে কিভাবে কলুষিত করা যায়। এবং সেই জন্যই তারই এই বৃহত্তর প্রচেষ্টার ক্ষুদ্রতম প্রতিফলন হচ্ছে আমাদের এই অভয় মৃত্যু। দ্বিতীয় পয়েন্টে আমি বলবো যে ডাক্তারদের সঙ্গে জনগণের এই যুদ্ধ হওয়া, এটা তো আগে কখনো দেখা যায়নি। এইবার এই আন্দোলনের সময় কেন দেখা গেল? আগে অনেকবার আমাদের পরিবহন আন্দোলনের সময় আমরা দেখেছি ডাক্তারদের 11 পর অনেক ডাক্তার আন্দোলন করেছিল এবং এর আগেও অনেক ডাক্তার আন্দোলনে সাক্ষী হয়েছে আমাদের কলকাতা শহর। কিন্তু জনসাধারণকে এইভাবে এগিয়ে আসতে কিন্তু দেখা যায়নি। আমাদেরকে বুঝতে হবে ডাক্তারের সঙ্গে জনগণের যোগটা কোথায়। এই যোগটা একদম অন্তরের যোগ। কারণ যে ডাক্তারবাবু আপনাকে হসপিটালে চিকিৎসা দিচ্ছেন, তার একমাত্র লক্ষ্য কিন্তু জনসাধারণকে কি করে ভালো করে তোলা যায় এবং সরকারি হসপিটালে কত কম খরচে কত তাড়াতাড়িভাবে তাকে সুস্থ করে তোলা যায়। এবং শুধু তাই নয়, যাতে মানুষ বিনামূল্যে চিকিৎসা পেতে পারে, যাতে মানুষ স্বল্প খরচে অপারেশন পেতে পারে এবং কোনো দালালের চক্করে না পড়তে হয়, সেই দিকগুলো তাদেরকে খেয়াল রাখতে হয়। সুতরাং মানুষের সঙ্গে ডাক্তারের যে যোগাযোগ, সেটা একদম অন্তরের যোগাযোগ। এবং মানুষ আজকে আন্দোলনে পথে নেমে বুঝিয়ে দিয়েছে যে তারা শুধু ডাক্তারের আন্দোলন নয়, এটাকে সর্বসাধারণ আন্দোলন করে তুলতে সক্ষম হয়েছে। দ্বিতীয়ত, আজকে মানুষ যখন শুধু হসপিটাল নয়, যে কোনো সরকারি অফিসে যখন মানুষ যাচ্ছেন, যখন আমরা প্রোটেস্ট মঞ্চে আমাদের স্বাস্থ্য ভবনের সামনে বসেছিলাম, প্রতিটা মানুষ এসে জানিয়ে গেছেন তারা কিভাবে প্রতিটা সরকারি যে অফিসগুলো আছে সেখানে গিয়ে তারা কিভাবে হয়রানির সম্মুখীন হচ্ছেন। একটা সামান্য মোবাইল চুরি গেছে, তার কমপ্লেন করতে গিয়েও টাকা চাওয়া হচ্ছে। সুতরাং করাপশন প্রত্যেকটা লেভেলে ঢুকে গেছে এবং মানুষ বুঝতে পারছে যে এই প্রত্যেকটা লেভেল থেকে যদি করাপশন দূর করে ফেলা না যায়, তাহলে কিন্তু শুধুমাত্র কিছু লোককে শাস্তি দিয়ে কিন্তু এই সমস্যাটার সমাধান মিলবে না। সুতরাং এই কারণে যদি মানুষ আমাদের আমি তো বলবো ডাক্তারদের থেকেও এগিয়ে এসেছেন জনসাধারণ, যে এই জিনিসটার একটা প্রতিবাদ হওয়া দরকার। যে মেয়েটি মারা গেছে সে আজ আমাদের ঘরে মেয়ে, আমাদের কারো মা বোনের সঙ্গে এই ঘটনা ঘটতে পারতো। সুতরাং মানুষ এই ব্যাপারটা বুঝতে পেরেছে যে আজকে যদি আমি চুপ করে যাই, এই ঘটনার প্রতিবাদ না করি, এই ঘটনার দোষীরা যদি কঠোর শাস্তি না পায় এবং এই ঘটনার দোষীরা যদি ভেবে যায় যে আমি এই খুন ধর্ষণ করে আমি মুক্তি পেয়ে যাবো, কারো না কারো মাথায় হাত আমার আছে, আমার মাথায় কারো না কারো হাত আছে, আমি খুন ধর্ষণ করে আমি রাস্তায় ঘুরে বেড়াতে পারি, এই সাহস যদি একজন
জায়গা পেয়ে যায় তাহলে কিন্তু আমাদের সমাজটা শেষ। উই আর ডুমড অ্যাজ এ সোসাইটি। এই ভাবনাটা যেদিনকে মানুষের মনে এসেছে সেদিনকেই মানুষ কিন্তু রাস্তায় নেমেছে। এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। তৃতীয়ত আমি বলতে চাই যে মানুষের পক্ষ থেকে যখন এই প্রতিরোধ এলো তখন সরকারের ভূমিকা কি? সরকার প্রতি মুহূর্তে চেষ্টা করছে এটাকে রাজনৈতিক আন্দোলন করে তাকিয়ে দেওয়া, প্রতি মুহূর্তে চেষ্টা করছে যে একটা এটা তো অমুক রাজনৈতিক দল করছে। আমাদের সুস্পষ্ট ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম থেকে সুস্পষ্ট 5টি দাবি তোলা হয়েছিল, কিন্তু আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী তাদের প্রেস কনফারেন্সে আমাদের দাবি নয় এরকম একটি দাবি আমাদের সঙ্গে জড়িয়ে দিয়ে আমাদের চেষ্টা করলেন আমাদেরকে রাজনৈতিক দাগিয়ে দেওয়া। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময়ে তাদের অবশ্যই তাদের কিছু মতামত আমাদের সঙ্গে মিলে, কিন্তু তাদের মতবাদকে আমাদের মতবাদ বলে পরিচয় আমাদের মতবাদ বলে চালিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছেন, যেটা আমরা প্রতি মুহূর্তে ঘৃণা বলে দাবি করে এসেছি। এবং সেই কারণের জন্যই আমাদের এই অরাজনৈতিক আন্দোলন সর্বসাধারণের গ্রহণযোগ্য হয়েছে। মানুষ বুঝতে পেরেছে না এই ছেলেগুলো বা এই বাচ্চা ছেলে মেয়েগুলো শুধুমাত্র আমাদের জন্যই কিন্তু এই আন্দোলনটা করছে, এদের আর কোনো স্বার্থ নেই, এদের আর কোনো রাজনৈতিক পরিচয় নেই, এরা আমাদের ঘরের ছেলে মেয়ে, এরা আমাদের পাশের বাড়ির ছেলে মেয়ে। সুতরাং আমরা এদের পাশে থাকতে পারি, আমরা এদের পাশে দাঁড়াতে পারি, আমরা এদের পাশে গিয়ে রাত দখল করতে পারি এবং আমরা এদের সঙ্গে দাঁড়িয়ে প্রশাসনের চোখে চোখ রেখে বলতে পারি যে আপনি ভুল করছেন, আপনার এই স্টেপটা ঠিক নয়। সুতরাং সেই জন্যই তারা এসছেন আজকে এগিয়ে আমাদের। ফোর্থ পয়েন্ট আমি যেটা বলবো যে এই আন্দোলন থেকে আমরা কি কি পেলাম। প্রথমত আমাদের 5 দফা দাবির মধ্যে যেগুলো ছিল যে প্রত্যক্ষভাবে ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত যারা আছেন, সেটা হতে পারে কলকাতার পুলিশ কমিশনার, সেটা হতে পারে প্রমাণ লোপাটকারী ডিএমই অ্যান্ড ডিএইচএস, তাদের প্রত্যেকের পদত্যাগ আমরা দাবি করেছিলাম। কিছু কিছু দাবি মানা হয়েছে, সেটা কেউ কেউ বলতে পারে আইওয়াস, বাট আমাদের যে দাবি ছিল যে অপসারণ করা তাদেরকে, সেই দাবিতে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম আংশিকভাবে হলেও সফল হয়েছে। এবং এই সফলতা দেখিয়ে দিয়েছে যে যদি একভাবে চোখে চোখ রেখে কথা বলতে হয়, চোখে চোখ রেখে কথা বলা যায়, সে যত শক্তিমানী হোক না কেন সে তার মতবাদ চেঞ্জ করতে বাধ্য। আমাদের জুনিয়র ডক্টররা 35 জনের প্রতিনিধি যেদিকে গিয়েছিল তারা হাত জোর করেছিল, কিন্তু মেরুদণ্ড সোজা রেখেছিল যে এই যে ঘটনাটা ঘটেছে তার বিরুদ্ধে আমরা যেগুলো চাইছি সেইগুলোকে পূর্ণ করতে হবে আপনাকে। এবং তার প্রতিফলন ঘটেছে কিছুটা আংশিকভাবে হলেও, সেটা আমাদের আংশিক সফলতা বলেই আমরা স্বীকার করি। সব থেকে গুরুত্বপূর্ণ এই আন্দোলন মানুষকে শিখিয়ে দিয়ে গেল যে আমরা কিন্তু অন্যায় অবিচারকে মেনে নেব না। আমরা কিন্তু যদি দেখি যে অন্যায় অনাচার হচ্ছে তাহলে কিন্তু আমরা প্রতিবাদ করতে পারি। উই আর নট টেকেন ফর গ্রান্টেড। অনাচার করে যদি রাজা তবে ছাড়ে প্রতি, সত্যজিৎ রায় বহুদিন আগে হীরক রাজাতে সেটা বলে গেছিলেন। আজও বাঙালি সেই কথা মনে রেখেছে এবং আজও যদি পরিস্থিতি আসে সে মেরুদণ্ড সোজা রেখে রাস্তায় নামতে পারে, সে মেরুদণ্ড সোজা রেখে প্রতিবাদ করতে পারে। এটা কিন্তু বাঙালি বুঝিয়ে দিল। ফিফথ পয়েন্ট আমি বলবো যে আমাদের ফিউচার ডিরেকশনস কি কি। আমাদের মনে রাখতে হবে আমাদের কিন্তু অভয়ার বিচার এখনো বাকি আছে। সেই বিচার আমি কিন্তু এই সভায় আমি আমাদের জুনিয়র ডক্টর ফ্রন্ট থেকে আমি বলে যেতে পারি যে যতদিন না পর্যন্ত অভয়ার বিচার হচ্ছে ততদিন পর্যন্ত আমরা কিন্তু সেই দৃষ্টিতে তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের দিকে, এবং যতদিন না বিচার হচ্ছে কোনো না কোনো ফরম্যাটে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। সেটা স্বাস্থ্য ভবনের হয়তো অবস্থান কিছুদিন পরে পরিস্থিতি উঠে যাবে, কিন্তু আমরা আন্দোলন কিন্তু চালিয়ে যাবই। যতদিন না পর্যন্ত বিচার হচ্ছে আমাদের কিন্তু চোখ লাগবে বিচারের দিকে। দ্বিতীয়ত যেটা আমাদের আর যে দুটো দাবি ছিল যে মেডিকেল এডুকেশনের যে পরিচালন সমিতি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, সেখানে দেখা যাচ্ছে কিছু যাদের বাড়িতে ইডি সার্চ করছে সেই রকম অপরাধীতে ভর্তি হয়ে গেছে। এবং আমরা চাইব ভবিষ্যতে যাতে এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের মতো একটা যারা নীতি নির্ধারক যারা সংস্থা তাদের 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 সেই রকম জায়গাতে ডক্টরস ফোরামে সেরকম কিন্তু সৎ লোকেদেরই প্রতিষ্ঠান হোক, সেখানে অসৎ লোকেরা চালাচ্ছেন সেটা যাতে আমাদের দেখতে না হয়। সেই জন্য আমাদের সেই দাবিতে আমাদের সরকারের কাছে আমাদের দাবি আছে এবং খুব শীঘ্রই আমরা আশা করি সেই দাবি পূরণ হবে। এবং গণতান্ত্রিক উপায়ে প্রতিটা মেডিকেল কলেজে নির্বাচনের যে একটা আমরা দাবি করেছি সেই দাবিটা আমাদের কাছে আমাদের মুখ্য সচিবের কাছে আমাদের দাবি থাকবে এবং ভবিষ্যতে আমরা লক্ষ্য রাখবো সেই দাবি পূরণ হচ্ছে কিনা। আমরা চাইব আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস যারা আছেন তারা সেই
ডাক্তার যাতে সমানভাবে সুষ্ঠুভাবে কাজ করতে পারে সেই দিকটা তারা দেখবেন, সেরকম আমরা একটা প্রচেষ্টা চালাচ্ছি। সর্বশেষ বলি যে প্রথম দিন থেকে আমরা বলে আসছি, মানুষ কিন্তু প্রথমে খুব ভয়ে ভয়ে ছিল। যখন আমরা কিছু লোক, কিছু বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আমরা উঠে দাঁড়ালাম, তখন কিন্তু বাকি সবাই সাহস পেল একটা বিপুল একটা শক্তির বিরুদ্ধে উঠে দাঁড়াতে, একটা জনজাগরণ তৈরি করতে। সুতরাং মনে রাখবেন, ভয় সমাজে কিন্তু সাহস আরও সমাজে। সুতরাং যতক্ষণ না পর্যন্ত এই আমাদের বিচার চলছে, আমাদের এই সাহসটাকে বজায় রাখতে হবে, আমাদের বিরোধীটাকে বজায় রাখতে হবে। ভুলে চলবে না যে আমরা অভয়ের জন্য আমাদের এই জনজাগরণ হয়েছে, এবং এই জনজাগরণ যতক্ষণ না পর্যন্ত সমাজটাকে পরিষ্কার করতে পারছি ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। ধন্যবাদ। नमस्ते, मेरा नाम डॉक्टर है। मैं मध्य प्रदेश इंदौर से हूँ। मुझे बंगाली समझ में आता है, बट हमसे बोलना नहीं आता, मैं हिंदी में ही बोलूँगी। हमारे पहले दोनों सर हैं, उन्होंने मैक्सिमम सब अच्छा बोली, ज़्यादा कुछ बोल रही और बचा नहीं है। फिर भी एक लड़की होने के नाते मैं इतना कहना चाहूँगी कि डॉक्टर होने के पहले हम किसी की बेटी हैं, किसी की बहन हैं। ज़रूरी नहीं है कि जब डॉक्टर के साथ अन्याय हो तभी ऐसा कोई आंदोलन करें। आज गांव में हर दिन कितनी लड़कियों के साथ कितना कुछ गलत होता है, पर वो कभी हाईलाइट नहीं होता, क्योंकि हम लोग इतना सहनशील बन चुके हैं इन सब चीज़ों को लेकर कि हमको लगता है हाँ ये नॉर्मल है, बट ये नॉर्मल नहीं है। तो मैं बस यही कहना चाहूँगी कि हमको हमारा सहनशीलता को थोड़ा कम करना पड़ेगा। दूसरी, अभाया आए इसका इंतज़ार नहीं करना है। कोई नारी अबला नहीं है, कोई लड़की अकेली नहीं है। हमें इस चीज़ का अब से ध्यान रखना है। और हम आज जो आंदोलन में जो रूप लिया है, ये हम लोग अकेले कभी नहीं कर पाते। हम इतने से डॉक्टर्स का कोई ज़्यादा सुनता नहीं। अगर आप लोग हमारे साथ नहीं होते तो शायद हम ये इस मुकाम तक पहुँच नहीं पाते। तो मैं चाहूँगी कि आप लोगों का आशीर्वाद हम हमेशा बनाए रखें, और हम आपके छोटे छोटे बच्चों जैसे ही हैं, इसको हमारे साथ हमेशा दें। और एक बार जोरदार तालियां अपने लिए करें कि आप लोग यहाँ आए हैं, क्योंकि आधे लोग तो घर में बैठे हैं, वो लोग ये सोचते हैं हमारा क्या हुआ, हम लोग तो सब ठीक है, हम लोग तो उसको जानते भी नहीं थे जिसके साथ हुआ। तो लोग परिस्थिति लेना अब भी नहीं सीखे हैं। अब इससे ज़्यादा और देर नहीं करना है, ठीक है? थैंक यू। वी वांट। थैंक यू। সবাইকে নমস্কার। আমাদের আজকে যখন সবাই আমাদেরকে সাহস বা বিবেকের জন্য বলছেন, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলবো আমাদের একটু সবাই যেহেতু অলমোস্ট আমার থেকে বয়সে বড় প্রয়োজন, এখানে কোথাও না কোথাও একটা স্বীকারোক্তিরও প্রয়োজন আছে। এই ঘটনার সূত্রপাত হয়তো সেই দিনই নয়, এর পিছনে একটা ভয় দেখানোর সংস্কৃতি অনেক দিন ধরে, কিছু বছর ধরে চলে এসেছে। অনেক ক্ষেত্রেই আজ এটা স্বীকার করতে কুণ্ঠা নেই। আমরা হয়তো একা ছিলাম যখন আমাদেরকে এসে কেউ বলেছে এটা করো, না করলে তোমাকে ফেল করিয়ে দেব। আমি একা ছিলাম, আমি সবাইকে সংগঠিত করতে পারিনি, আমি ভয় পেয়েছি, আমি মেনে নিয়েছি। এই ছোট জিনিসটা থেকে আস্তে আস্তে সেই ভয় দেখানোটা আরো বেড়েছে। তখন ভয় দেখাতে দেখাতে বলা হয়েছে এটা না করলে তোমাকে মেরে ফেলবে, তখনও সেটা মেনে নেওয়া হয়েছে। কাউকে বলা হয়েছে তোমার মেয়ে ঘর থেকে বেরোবে কি করে, আমি দেখে নেব, সেটাকেও মেনে নেওয়া হয়েছে। এই মানতে মানতে যখন এই একটা সমাজ, একটা চিকিৎসক সমাজ, যারা সমাজের সব থেকে অগ্রশীল সমাজ বলে পরিচিত, তাদেরকে ভয় দেখানো হয়েছে, তখন মনে হয়েছে এই ভয় আরো বৃহত্তর সমাজে ছড়িয়ে দেওয়া উচিত। তাই এই যে অভয়ার ঘটনা, এ হলো সমাজকে দেখানো যে দেখো, আজকে যদি অন্যায় প্রতিবাদ করতে যাও কিংবা মেনে নিতে না চাও, তাহলে তোমার কি পরিণতি হতে পারে। এই আঘাত থেকে যে একটা সময় তখন আমাদের সকলের চোখ খুললো, আমরা সবাই বুঝতে পারলাম যে এই সংস্কৃতির কোনো শেষ নেই। আমি যখন ভাবছি একটা ছোট্ট ভয়, ঠিক আছে কিছু টাকা পয়সা দিয়ে দিলে যদি পাশ করা যায় মেনে নিই, সেই মেনে নেওয়াটা শেষ হয়ে যাবে আস্তে আস্তে কারোর প্রাণ দিয়ে, কারোর নিজের জীবন দিয়ে। তাই আমরা সেই সংস্কৃতির বিরুদ্ধে আজ আপামর জনসাধারণ পথে নেমেছি।
আমরা প্রতি মুহূর্তে যেমন অন্যায়ের জন্য ন্যায় বিচার দাবি করব, তেমনি সবসময় আজ যে ঘটনার জন্য আমাদেরকে এক হতে হয়েছে, যে বাঙালির এই নবজাগরণ সম্ভব হয়েছে, সেটা যতই ঐতিহাসিক হোক না কেন, সেটা কারোর কাম্য নয়। কেউ চায় না দ্বিতীয়বার এই ঘটনা ঘটুক, কেউ চায় না দ্বিতীয়বার এই নবজাগরণের সুযোগ আসুক। তাই আমরা চাই আমরা এখন থেকে যেন জাগ্রত করি হয়েই থাকি, আমাদের যেন আর নবজাগরণের প্রয়োজন না হয়। আমরা প্রতি মুহূর্তে প্রতিটি ছোট ছোট ক্ষেত্রে যেন অন্যায়ের প্রতিবাদ করার সাহস জোগাড় করতে পারি। আমি একা হই বা আমরা সবাই একসাথে হই, যেন আমরা প্রতিটা অন্যায়ের প্রতিবাদ করতে পারি। এবং এই ভয় দেখানোর যে সংস্কৃতি আজকে মেডিকেল কলেজ থেকে শুরু করে পাড়ার মোড় থেকে শুরু করে সমস্ত সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে, সেই ভয় দেখানোর সংস্কৃতি, সেই ভয় দেখানোর পন্থা, তার বিরুদ্ধে যেন গর্জে উঠতে পারি। তাই আমরা চাই যেন এই বিপ্লব, এই নবজাগরণের বিপ্লব, এই বিপ্লব যেন শেষ না হয়, এই বিপ্লব দীর্ঘজীবী হোক। ধন্যবাদ। উপস্থিত সকলকে আমার নমস্কার জানাই। আমার সামনে যারা বসে আছেন তারা অধিকাংশই আমার বয়োজ্যেষ্ঠ, তাদেরকে আমার খুব মিস। তারা এই আন্দোলনে, আমাদের জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, তারা সকলে তাদের যেভাবে সামিল হয়েছে, আমি তাদের জন্য একবার জোর হাততালি আশা করি। আপনারা সবাই জানেন 9ই আগস্ট ভোর রাতে যে নৃশংস ঘটনা ঘটে আর্জি করে, সেই ঘটনার প্রতিবাদে আমরা জুনিয়র ডাক্তাররা এই আন্দোলন শুরু করি। নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, 10ই আগস্ট থেকে যেদিন আমাদের কর্মপদ্ধতি আমরা শুরু করি এবং আন্দোলন শুরু করি, সেদিন সত্যি আমি নিজেও ভাবিনি যে সাধারণ মানুষ, আপামর জনগণ এইভাবে আমাদের পাশে এসে দাঁড়াবে। আমরা সত্যি এর কাছে কৃতজ্ঞ। আমাদের এই আন্দোলন এতদিন, আজকে আন্দোলনের 40তম দিন, এই দীর্ঘ আন্দোলন আমরা চালাতে পারতাম না যদি না তারা আমাদের পাশে এভাবে এসে দাঁড়াতেন। আমরা লালবাজারে অবস্থান বিক্ষোভের সময়, আমরা স্বাস্থ্য ভবনে অবস্থান বিক্ষোভের সময়, এখনো যেটা চলছে, আমরা সাধারণ মানুষের যে অক্রান্ত পাশে দাঁড়ানো এবং সমর্থন পেয়েছি, সে পশ্চিমবঙ্গের মানুষ তো বটেই, দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও মানুষ যেভাবে আমাদেরকে সমর্থন জানিয়েছেন, আমরা সত্যি আপ্লুত। সেদিক থেকে সাধারণ মানুষের কাছে আমি আরো একবার কৃতজ্ঞতা জানাই। আমাদের এই দিদিকে নিজের বাড়ির মেয়ে মনে করে এভাবে সমর্থন জানিয়েছেন। তো আজকে আমাদের আন্দোলন 40তম দিনে এসে দাঁড়িয়েছে। 5 দফা দাবি নিয়ে আমরা আন্দোলন শুরু করেছিলাম, তা আপনারা সবাই জানেন। সে 5 দফা দাবির মধ্যে কিছুটা হয়তো পূরণ হয়েছে, অনেকটাই পূরণ হয়নি। অনেকে জিজ্ঞেস করছেন যে এতদিন তো কর্মবিরতি চললো, কবে ফিরবেন কাজে জুনিয়র ডাক্তাররা? আমরা বলতে চাই জুনিয়র ডাক্তারদের তরফ থেকে সবাই যে আমরা তো ডাক্তার, আমাদের আনন্দ মিটিং মিছিল এসবে নয়, আমরা রোগীদের মধ্যে, রোগীদের ভালো করার মধ্যে, রোগীদের পরিষেবা দেওয়ার মধ্যে আনন্দ করি। আমরা খুব তাড়াতাড়ি কাজে ঢুকতে চাই। কিন্তু কথা হচ্ছে যদি আমরা আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত না পাই, তাহলে আমরা কি ভিত্তিতে কাজে ফিরে যাব? সরকার থেকে কতগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে যে আমাদের নিরাপত্তার দিক থেকে। মহিলা ডাক্তার হিসেবে বলছি, যখন সরকারকে জানানো হয়েছিল এই সমস্ত কিছু, তখন তিনি মধ্যযুগে বর্বরতার মতো মহিলা ডাক্তারদের ডিউটি সীমাবদ্ধতা করে দেবেন। বলুন তো, আমরা মহিলারা কখনো কি সুযোগ পেয়েছি আমাদের মন করে? আমরা চেয়েছি সব ক্ষেত্রে কাঁধে কাঁধ মিলিয়ে সমানভাবে লড়ে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে। কোথাও তো চাইনি আমরা যে আমাদের ঘন্টা ডিউটি হবে, আমাদের ডিউটিতে কম দেওয়া হবে। এগুলো তো মধ্যযুগে বর্বরতা। আমরা কেন সেদিকে ফিরে যাব? আমরা তো এগোতেই চাই। তো সেদিক থেকে বলবো, এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ আমরা যেমন জানিয়েছি, তাকে সুপ্রিম কোর্টও, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তিনিও কিন্তু এই কথার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আরো অনেকে